আচ্ছা বুঝলাম, যাও গিয়ে বিশ্রাম নিয়ে নিচে এসো। ওদিকে মুইন তখন কল করে বলল, ইশিটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রেডিওলজি রুমে। আমি ভাবির সাথে হসপিটালে যাব, তুমি এদিকটা দেখো। শাশুড়ির কথায় মাথা ঝাঁকিয়ে প্রেরণা ঘরে ঢুকলো। দেখলো লোকটা ব্যান্ডেজ করা হাতেই পাঞ্জাবির বোতাম খোলার ব্যর্থ চেষ্টা করছে। প্রেরণাকে দেখে বলল, আমি ইসির কাছে যাব, আপনি গিফটগুলো তুলে রাখুন, সবাই ঠান্ডা হলে দেবেন। আজ এই এলেমেলে পরিস্থিতিতে দেওয়ার দরকার নেই। প্রেরণা ওসবের জবাব না দিয়ে দ্রুত গিয়ে ইহানের পাঞ্জাবির কলার থেকে ওর ব্যান্ডেজ করা হাতটা সরিয়ে দেয়। কণ্ঠে সেই উৎকণ্ঠা। আমাকে বলতে পারেন তো, হাতে ব্যথা লাগে না? বলে নিজেই আঙ্গুল চালায় পাঞ্জাবির বোতামগুলো খুলতে। ইহান আবেদন ভরা দৃষ্টিতে দেখতে লাগলো প্রেরণার উদ্বিগ্নতা, যা হয়তো এই মহিলা অবচেতন মনে দেখিয়ে ফেলছে। একটা দুটো করে যখন 3 নম্বর বোতামে হাত দিল প্রেরণা, ঠিক তখন ইহান ঝুঁকলো সামান্য। প্রেরণা কিছু বুঝে ওঠার আগেই ওর গালে খুব নরম একটা চুমু খেলো, এবং চুমুটা ছিল দীর্ঘ সময়ের জন্য। প্রেরণা হাত সরিয়ে নিল পাঞ্জাবির বোতাম থেকে। কেঁপে উঠল মৃদু। চোখ তুলে লোকটার দিকে তাকানোর আগে ইহান ওর ব্যান্ডেজ করা হাতটা প্রেরণার বাম গালে চেপে ধরে এবং দ্বিতীয় চুমুটা খায় ওর ডান গালে। শাড়ির আঁচল খামচে ধরে প্রেরণা, চোখ বুজিয়ে নিয়ে ছেড়ে দেয় নিজেকে। লোকটার ব্যান্ডেজ করা হাতটা তার গালটা চেপে ধরেই রেখেছে এবং খানিক বাদে কানের কাছে মুখ নিয়ে বলে, না, হাতে ব্যথা লাগে না, এই দেখুন। মৃদু শারীরিক যন্ত্রণা সকাল থেকে ছিল। রেডিওলজি রুমে যখন পড়ি, ট্রান্সডিউসারটা ইসির পেটে দীর্ঘক্ষণ চেপে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, তখনই মূলত হঠাৎ অঘটনটি ঘটে। তীব্র ব্যথায় ইসি ছটফটিয়ে ওঠে। মুইন এসে আগলে ধরে ওকে। পরি ধারণা করেছিল ফলস পেন। ইসিকে একটা কেবিনে রাখা হয়েছিল ঘণ্টা খানেকের পর্যবেক্ষণের জন্য। তবে ব্যথা কমার বদলে হঠাৎ করে ওয়াটার ব্রেক জটিলতা দেখা দেয়। আশেপাশে মাম্মা ছিল না, পাপ্পা ছিল না। মুইন ছোটাছুটি করছিল পরীর কেবিনে। ইসি যন্ত্রণায় নীল হয়ে পড়ে থেকেছে, দাঁতে দাঁত চেপে। পরি এসে পরীক্ষা করে দেখলেন সি সেকশন ব্যতীত অন্য কোনো উপায় নেই। পানি পর্যাপ্ত থাকেনি, বাচ্চাদের ঝুঁকি হয়ে যাচ্ছে। মুইন ছিল সম্পূর্ণ একা। বাড়িতে খবরটা জানালেও কারোর সাথে আলাপ করলো না, সরাসরি হ্যাঁ বলে দিয়েছে পরীকে। যন্ত্রণাটা খানিক সময়ের জন্য স্থিমিত থাকছে। ইসি পেটে হাত চেপে বসে আছে, বেডের হেড সাইডে হেলান দিয়ে। মুইন ওকে আগলে ধরেই রেখেছে। পরীর দিকে তার বিচলিত দৃষ্টি। ছোট মা, এটা তো হবার ছিল না। পরি অনিশ্চয়তার সুরে বলে, স্ট্রেস থেকে হয়েছে মহিন। এতদিন এত নাচানাচি করলো ইহানের বিয়েতে। যাই হোক, আল্লাহর মর্জি। তুমি দুশ্চিন্তা করো না, তোমার স্ত্রীকে বেস্টটাই দেওয়া হবে। ওটি করবে ডক্টর মাহমুদা, আমি থাকবো, আর ডক্টর মেরিন থাকবে। রিল্যাক্স, হ্যাঁ? মুইন রিল্যাক্সড হতে পারছে না। গায়ে তার চেপে আছে ইউনিফর্ম, ওভাবেই আছে। ইসির কান্না পাচ্ছে কেন জানি হঠাৎ খুব। জীবনের এমন একটা সময় পূর্ব অভিজ্ঞতা নেই, ভয়ে কুকড়ে আছে। সময়ে সময়ে খুব সাহসী থাকা মেয়েটাও। মুইন তো বুঝলো ওকে, তাই ছাড়লই না ওকে নিজের হাতের বাঁধন থেকে। 1 ঘন্টার মাথায় কেবিন ভর্তি হয়ে গেল। ততক্ষণে ইসি ভীষণ দুর্বল হয়ে পড়েছে। ঝাপসা চোখে দেখছিল মাম্মাকে, পাপ্পাকে আর বাড়ির প্রত্যেককে। ক্যাথেটার লাগানো হয়েছিল, চলছিল স্যালাইন। বিধ্বস্ত মেয়েটিকে আলো চেপে ধরে থাকলো বুকের সাথে। মমতা ঢালা সুরে অভয় দিতে থাকলো মেয়ের কানে। ওসবে ইসি শান্ত হতে পারছিল না, ফেচফেচ করে কাঁদছিল মাকে জড়িয়ে ধরে রেখে। একে একে ইনা, সেহা, প্রণমী, প্রেরণা এসেও আগলে ধরে আদর দিয়ে গেল। শুদ্ধ ইশারা ফুপির চোখের পানি মুছিয়ে দিল। ইসির 2 ভাই ওর মাথায় হাত বুলিয়ে অভয় দিল। ওর চাচা দুজন কপালে চুমু খেয়ে গেল। চাচিরা আদর করলো 2 হাতে। সবার আদর ও দোয়ায় জড়িয়ে গিয়েছে ইসি। তবে সামিন ইয়াসার মির্জা নির্লিপ্ত। কক্ষের এক কোণে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে, মেয়ের মুখের দিকে চেয়ে। সবার থেকে অভয় নিয়ে ইসি খুঁজে খুঁজে বের করলো তার পাপাকে। বাপ বেটি কথাই বলল না, শুধু দেখেই যেতে থাকলো একে অপরকে। ওটি রাত 11টায়। ততক্ষণে একটা স্যালাইন শেষ হয়েছে। রক্তের প্রয়োজন ছিল, প্রীতম দিতে চাইল রক্ত। ওর আর ইসির রক্তের গ্রুপ 1। যখন ইসিকে ওটিতে নিয়ে যাওয়া হবে তার ঠিক আগে আগে ইসি আবার সবাইকে ডেকে ডেকে কাছে নিয়ে হাত আগলে ধরলো। ক্ষমা চেয়ে দোয়া চাইলো সবার কাছে, মায়ের কাছে, বাবার কাছে। কেঁদে বুক ভাসালো মেয়েটা। সব সময় তোমাদের ভালো মেয়ে আমি হতে পারিনি, তবে চেষ্টা করেছি। এবার আল্লাহ রহম করলে বাকিটা শুধরে নেব নিজেকে। আমাকে মাফ করো। সামিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ফ্যাকাশে মুখে আলো হু হু করে কেঁদে দিয়ে পাগলের মতো চুমু খেলো মেয়ের 2 গালে। বলল, সব সময় তোমার খুব ভালো মা আমি হতে পারিনি। তুমি সুস্থ ফিরে এসো। আমি দেখতে চাই তুমি চমৎকার একজন মা হবে, খুব চমৎকার। ইহান আবার এসে বোনকে চুমু খেলো। ইরফান এসে বোনের পেলো ভাতটা মুঠি করে ধরে একটু হাসাতে চাইলো। সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছিস, কিন্তু তোর ফোনের চ্যাট হিস্ট্রি ডিলিট করবে কে? পাসওয়ার্ডটা দিয়ে যা। চোখ ভেজা কান্না নিয়েও হেসে ফেললো সবাই। ইসির নাক থেকে সর্দি বেরোলো হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে। আলো আঁচলে মুছিয়ে দিয়ে বলল, যাও এবার, ফি আমানিল্লাহ। ইসির
চোখ খুঁজছিল তখন তার এসপিকে দেখলো মানুষটা কেবিনের জানালার ধারে মুখ শুকনো হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে ইশি আর তার ফ্যামিলির এই আবেগঘন মুহূর্তে ঢুকতে চাইছে না। ইশি দৃষ্টি অনুসরণ করলো সবাই। মেয়ে আর মেয়ে জামাইকে 5 মিনিটের জন্য একা ছেড়ে দিয়ে কেবিনের ড্রয়িং রুমে বসলো গিয়ে সবাই। ইশি চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করছে। মুইনের সামনে মুইন বসলো সম্মুখে। ইশি বলল, ক্ষমা চাইতে হবে? কেন? কখনো কখনো আমি তো ভালো বউ হইনি, চাইবো না? মুইন তাকিয়ে আছে শুধু। ইশির গলা কাঁপে। সুইগাথা হাতটা পেটে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ক্ষমা করে দিও, যখন যখন কষ্ট দিয়েছি তখনের জন্য। এবার ফিরলে আমি চেষ্টা করব আরো ভালো সঙ্গী হওয়ার। ম্লান হাসে মুইন বলে, আমি সম্ভবত সবসময় চেষ্টা করেছি একজন ভালো সঙ্গী হবার। আই বিলিভ আমি খুব ভালো বাবাও হব। তুমি সুস্থ হয়ে ফিরে এসো, তুমি দেখবে কেমন। ঝাঁপাতে পারল না ইশি ওর গায়ে, সেই জন্যেই শুধু মাথাটা ঠেকিয়ে দিল মুইনের বুকে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি দেখতে চাই, সেটা আমি দেখতে চাই। ইশিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সামিন ইয়াসার মির্জা ছিলেন চুপচাপ। চেয়ে চেয়ে দেখছিলেন তার সেদিনের সেই মেয়েটা ঢুকছে ভেতরে। ছুরিকাছির সান্নিধ্যে যাবে তাই নিজের নারী জন্ম সার্থক করাতে মা ডাক শুনতে। অ্যানেস্থেশিয়া নেওয়ার পরপরই ইশির যেটুকু ভয় ডর ছিল সৃষ্টিকর্তার অশেষ রহমতে তা নাই হয়ে গেল। চুপচাপ শুনছিল ছোট মায়ের সাথে অন্যান্য ডাক্তারদের কথোপকথন। শরীর জুড়ে নিদারুণ অবসন্ন ভাব। ওষুধের প্রভাবে ইশির ঘুম চলে আসছিল, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করছে না ঘুমাতে। বাইরের করিডোরে উদ্বিগ্ন পায়চারি বাকিদের। মুইন ঠিক দরজার কাছটাতে দাঁড়িয়ে। দীর্ঘ 55 মিনিট পরে সবাই থমকালো। ভেতরে গলা ফাটানো দুটো সদ্যজাত ফুলের চেঁচামেচিতে যারা নিজেদের জানপ্রাণ এক করে চেঁচিয়ে জানান দিচ্ছে এই পৃথিবীতে তারা উপস্থিত। শিগগিরই তাদের সমাদরের ব্যবস্থা করা হোক। ডক্টর মেহেরিন আর পরি দুটোকে ধরে উঁচুতে তুলল। ইশি তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে। ক্লান্তির ছটা তার পান পাতার মতন মুখটাতে। ডাগর ডাগর চোখের আকুল দৃষ্টি সরে না তার মেয়েদের মুখ থেকে। রক্তে মাখা দুজন, হাত পা এমনভাবে ছুটছে যেন সাইকেল রাইড করছে। বোঝাতে চাইছে ওরা মায়ের মতোই ডান পিঠে হবে। ইশি দেখছে দুটোর মুখ ঠিক পান পাতার মতন, নাক একেবারে মুইনের মতন, চোখ আবার ইশির মতন, কান ওদের বাবার মতন। ইশি দেখছে আর কাঁদছে। ডক্টর মাহমুদা স্টিচিং করছিলেন। পরি দ্রুত ওয়াশ করিয়ে আনলো ওদের। ইশির মুখের সামনে ঝুঁকে তুলে ধরলো তার মেয়েদের। ভ্রু উঁচিয়ে জানতে চাইলো, চুমু খাবি? দু চোখের পানি জিরোই না। ইশির মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। পরপর পরির সহযোগিতায় মাতৃজীবনের প্রথম চুমু দুটো খেলো দুজনার নাকে। বাচ্চা কার কাছে দেব? পরির এই প্রশ্নে ইশি কাঁদতে কাঁদতে স্মিত হাসলো। নাক টেনে বলল, ওদেরকে ওদের পাপার কাছেই দিও, আর আমাকে দিও আমার পাপার কাছে। মুইন দম আটকে দাঁড়িয়ে আছে। পরি বেরিয়ে শুরুতেই বলল, কোনো প্রশ্ন নয়, ইসে ঠিক আছে, এখন কথা বলছে, খানিক বাদে হয়তো ঘুমিয়ে যাবে। স্ট্রেচিং শেষে পোস্ট অপারেটিং রুমে দেওয়া হবে। মুইন ঢোক গেলে স্বস্তিতে। বাকিরা হাফ ছাড়ে দৃষ্টি নামিয়ে তাকিয়ে আছে তার মেয়েদের মুখের দিকে। শক্ত পুরুষালী লম্বা শরীরটা ভেতর থেকে কাঁপছে, তা কারও দৃষ্টিগোচর হয় না। দুজন নার্সের হাতে তার দুটি মেয়ে। কাকে রেখে কাকে কোলে নিবে মুইন? বেশ দ্বিধায় পড়েছে সে। তার মনে হচ্ছে একজনকে কোলে নিলে আরেকজন রাগ করবে, কিন্তু সে তার কোনো বাচ্চাকে রাগাতে চায় না। ভেতরের আবেগী পিতৃ সত্তা কত কি যে ভাবছে। মুইন পরির দিকে তাকিয়ে বলল, দুজনকে একসাথে কোলে নেই। পরি হেসে মাথা ঝাঁকায়। মুইন তৎক্ষণাৎ লুফে নেয় তার মেয়েদের। দুহাতে খুব কায়দা করে আগলে ধরেছে, যেন সে খুব অভিজ্ঞ। সামিন এগিয়ে যায়। বাকিরা সেই কখন ঝুঁকে পড়েছে নতুন অতিথিদের চাঁদপানা মুখ দেখবে বলে। ভিড় ঠেলে সামিন এগিয়ে গিয়ে দেখল মুইন তার মেয়েদের বুকের সাথে মিশিয়ে ধরে রেখেছে। সামিনের চোখে চোখ পড়তেই হাসে স্মিত হাসি। দুহাত বাড়িয়ে দেয় সামিন। ব্যাকুল হয়ে বলে, আমাকে দাও। ইচ্ছে করছেই না মুইনের। এতক্ষণে পাগলের মতো চুমু খেতে শুরু করেছে দুই মেয়ের কপালে। সামিন ছটফটিয়ে বলে, আরে অন্তত একজনকে দাও। মুইন তাও দেয় না। সামিনের তৃষ্ণা বাড়ছে, হাত নিষ্পিস করছে, থাবা মেরে নিতে ইচ্ছা করছে নাতনিদের। মুইন অবাক চোখে তাকিয়ে বলল, আপনি এমন করছেন কেন বাবা? দিচ্ছি তো আমি। মুইন কি বুঝবে সামিনের ছটফটানি? নাতনিদের কোলে নিয়ে দুটোকে দুই গালে চেপে ধরে রেখেছে। দুই চোখের পাতা কাঁপছে, গলা কাঁপছে। নতুন প্রাণ দুটোর মুখের দিকে তাকিয়ে বড্ড আবেগী হয়ে বলে, বেশি কষ্ট দাওনি তো আমার মেয়েকে? আচ্ছা, ওয়েলকাম। ছটফটানি কমছে না মুইনেরও। অতটুকু সময় তার মন ভরেনি। শ্বশুরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার আমাকে দিন। সামিন ভান করছে সে জামাইয়ের কথা শুনছে না। মুইন আরো ব্যাকুল হলো, বলল, অন্তত একজনকে দিন। আলো শাড়ির আঁচলে চোখ মুছে নেয়। জামাই আর স্বামীকে অভিযোগের সুরে বলে, হ্যাঁ তোমরাই নাও, আর আমরা এখানে দাঁড়িয়ে সবাই চেয়ে চেয়ে দেখি। রাত বাড়ার সাথে সাথে মির্জা পরিবারের আনন্দ উন্মাদনা বাড়ছে। 5 মিনিট অন্তর অন্তর কোল বদল হচ্ছে মুইন ফরাজির দুই মেয়ে।
তারা নানুদের কোলে যাচ্ছে, নানিদের কোলে যাচ্ছে, মামাদের কোলে যাচ্ছে, খালাদের কোলে যাচ্ছে, মামিদের কোলে যাচ্ছে। ইসি অচেতন ছিল ঘন্টা দেড়েক। ওকে আজকের রাতটার জন্য পোস্ট অপারেটিভ রুমে রাখা হবে। বাচ্চাদের নিয়ে গিয়ে বুকের দুধ খাইয়ে এসেছে প্রেরণার আলো। পুরুষ অ্যালাউ করছে না বিধায় মুইন বা সামিন কেউই ঢুকতে পারল না সেখানে। দরজার কাজ গলিয়ে মুহূর্তে মুহূর্তে দেখছে শুধু। হাসি খুশি এই বৃহৎ পরিবারটির আনন্দ বাঁধ ভেঙে উপচে পড়ছে এই নতুন প্রাণ দুটোর আগমনে। মধ্যরাত অবধি ওরা কোল বদল হলো, নানিদের কাছে থাকলো আদরে উষ্ণতায় জড়িয়ে। কিছুক্ষণ পরপর মায়ের কাছ থেকে পেট ভরিয়েও আসছে। দুজন গোলুমলু দেখতে হয়েছে বেশ। রাত 2:30 অবধি সবাই ছিল সেখানে। পরে মুইন সবাইকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে অনুরোধ করে। হসপিটালে থাকবে আলো, ঋতু আর মুইন। ঋতু গিয়ে প্রেরণাকে বলল, সবাইকে নিয়ে বাড়িতে যাও, এখানে বড় ভাবিকে একা রেখে আমি যাব না। আর হ্যাঁ, কাল সকালে খাবার পাঠিও, দুপুরে ইসির জন্য খাবার পাঠিও বাড়ি থেকে। কি কি পাঠাবে জানো তো? প্রেরণার শাশুড়ির কথায় বাধ্য বৌমার মতন দুপাশে মাথা নাড়ে। আজ এক অন্যরকম সকাল, অন্তত প্রেরণার জন্যে। বাড়ির কর্ত্রী বলতে শুধুমাত্র সেই রয়েছে। প্রণমী, ইরফান রাতে বাড়ি ফেরেনি। ওরা ইনু প্রীতমের ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়েছে। রাত 3টায় প্রেরণা ইহানের সাথে বাড়িতে ফিরেছিল। তাদের সাথে ছিল শুদ্ধ আর এ বাড়ির মুরব্বী কর্তারা। ঘুম হয়নি পর্যাপ্ত, তবুও পরিবারের এই আনন্দঘন সময় জন্মনে প্রেরণার শরীর। সকাল সকাল শুদ্ধকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে, 3 শ্বশুরকে নাস্তা খাইয়ে কাজে পাঠিয়েছে। আজ দুপুরে হসপিটালে সবাই মিলিত হবে আবার। ফোন কলে জেনেছে ইসি সুস্থ আছে, বাচ্চারাও সুস্থ আছে। প্রেরণার উপর দায়িত্ব, তাকে ইসি আর বাকিদের জন্য রেঁধে পাঠাতে হবে হসপিটালে। তাই রান্না ঘরে ভীষণ ব্যস্ত সে। শুদ্ধকে স্কুলে দিয়ে ইহান এলো বাজার নিয়ে। বাইরে ঝুম বৃষ্টি, কাক ভেজা হয়ে এসেছে সে। ব্যস্ত গলায় প্রেরণা বলল, পেলেন দেশি কবুতরের বাচ্চা? ইহান মাথা নাড়ে। প্রেরণা ইহানের হাত থেকে বাজারটা নিয়ে নিতে নিতে বলল, আমি ঝটপট রান্না করে রাখছি, একটু আগে ভাবেই যাব। ইহান চুপচাপ উঠে দোতলায়। একটা কনফারেন্স কল সামলে নিতে হবে তাকে। নিস্তব্ধতা ছেয়ে আছে এত বড় বাড়িটাতে, শুধু ওরা দুজন। এর মাঝে শানুর মা এলো। প্রেরণার আরেকটু আসান হলো কাজে। সবকিছু 11টার মধ্যেই সেরে ফেলে চলে গেল দোতলায়। ইহান তখন ব্যস্ত ছিল নিজের কাজে। ঘরে পা রেখে প্রেরণা মৃদু চিৎকার দিল, এবার আপনি ব্যান্ডেজ কেন খুলেন? ইনফেকশন হবে। ইচিং হচ্ছিল। গাছারা ভঙ্গিতে ইহান জবাব দিয়ে তার কাজে মন দিল। প্রেরণা ফার্স্ট এড বক্স নিয়ে গিয়ে বসলো ইহানের সামনে। ওর হাত টেনে নিয়ে ড্রেসিং করে দিল। ইহান থমকে চেয়ে রইল। হঠাৎ প্রেরণা বলতে লাগলো, এত কাণ্ডজ্ঞানহীন কি করে হন আপনি? পরে মা তো আমাকে ধরতো, বলতো আমি কেন খেয়াল রাখলাম না, তার এত বড় বাচ্চাটার খেয়াল কেন রাখতে পারছি না। ধুর, ভীষণ বিরক্ত লাগে। ওসব প্রেরণা মজা করেই বলতে থাকলো। রান্নাঘর থেকে এসেছে বিধায় তাপে মুখটা লাল হয়েছিল প্রেরণার। খুব কাছ থেকে ইহান আর চোখে দেখতে লাগলো ওকে, ভীষণ মনোযোগী, ভীষণ আবেদন নিয়ে। আচমকা চোখাচোখি হতে প্রেরণা চোখ নামিয়ে শক্ত হয়ে বসে রইল। ইহানকে বলল, আমি গোসলে ঢুকলাম, এর মাঝে ইরফান এলে ওকে বলবেন সবকিছু বক্সে ভরে রেখেছি ডাইনিং টেবিলে নিয়ে যেতে। ইহান ওসব শুনছে না। বৃষ্টিমুখরে ভর সকালে সে হুসকুইয়ে আরক্ত বধূ সৌন্দর্য গিলছে গোগ্রাসে। প্রেরণা ভিতর ভেতর ছটফট করছে। লোকটার চোখ থেকে নিজেকে বাঁচিয়ে ছুটে যায় শাড়ি নিয়ে ওয়াশরুমে। কল ছেড়ে কাঁপতে থাকে মুহুর্মুহু। লজ্জার ঘোর থেকে বেরোতে না বেরোতেই টের পেল একটু ভুল হয়েছে, আর কিছু নয়, সময় গড়ায়। প্রেরণা ধীরে ধীরে খুলল ওয়াশরুমের দরজা। ভেজা শরীর লুকিয়ে শুধুমাত্র মাথা বের করে বলল, শুনছেন? দৃষ্টি মেলায় না প্রেরণা ওই লোকটার সাথে। এক অন্যরকম অস্বস্তি, তার সামনে এক অন্যরকম লোক। প্রেরণা পারে না দৃষ্টি মেলাতে। ইহানের দৃষ্টি শান্ত। শুরুতে সে প্রেরণাকে লক্ষ্য করেছে। ওর কি প্রয়োজন ঠাহর হতেই বলল, দিচ্ছি। ইহানের হাত থেকে সায়া ব্লাউজ নিয়ে ধপ করে দরজা লাগিয়ে দেয় প্রেরণা। কাঁপতে কাঁপতে জড়িয়ে নেয় শাড়ি গায়ে। কলঘর থেকে বেরিয়ে আর লোকটার চোখে চোখ রাখে না প্রেরণা। ভীষণ ব্যস্ততা এ চুল থেকে ভেজা তোয়ালে সরিয়ে সেটা বারান্দায় মেলে দিতে দিতে তোতলে বলতে লাগলো, আমি নিচে গিয়ে দেখি ইরফান। বলতে বলতে ও ঘুরে দেখলো ঘরের দরজা বন্ধ। পরপর ঘুরে দেখলো ইহানকে জানালার কাছে চুপচাপ শান্ত ভঙ্গিতে টানটান হয়ে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি। জানালার কাছে চুপচাপ শান্ত ভঙ্গিতে টানটান হয়ে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে। আড়ষ্ট প্রেরণা এক পলক বন্ধ দরজা দেখে এক পলক দেখে ওই লোকটাকে। এটা কি আমন্ত্রণ ছিল? এই লোকের সবকিছুই তো আলাদা। প্রেরণার হাতে এখন দুটো অপশন। এক, দরজা খুলে কাজের বাহানায় লোকটার এই অব্যক্ত পবিত্র আমন্ত্রণ এড়িয়ে যাওয়া। 2, চুপচাপ গিয়ে লোকটার পাশে দাঁড়ানো। কি করবে সে? ঢোক গেলে প্রেরণা শাড়ির আঁচল মোচড়াতে থাকে হাতে। তখন ইহান বলে ওঠে, আর একটু কাণ্ডজ্ঞানীর হলে আপনি কতখানি বিরক্ত হবেন? খুব বেশি বিরক্ত হবেন। প্রেরণা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইহান ঘুরে দেখতে লাগলো ওকে। মিটিমিটি হেসে হালকা গলায় বলল, দরজার সিটকানি খুব শক্ত করে লাগেনি আমি, আপনি খুব সহজেই খুলতে পারেন ইফ ইউ ওয়ান্ট।
প্রেরণা মাথা তুলবে না বলে পণ করেছে। ওর নির্লিপ্ততা দেখে ইহান হেসে ফেলল শব্দ করে। ধীরে ধীরে এগিয়ে এসে প্রেরণার থুতনি ধরে উঁচু করল, চোখে চোখ রেখে বলল, হবেন আমার সাথে কাণ্ডজ্ঞানে? আবারও মৃদু কাঁপল প্রেরণা, ক্ষীণ আওয়াজে জবাব দিল। হলে আপনি কি খুশি হবেন? ইহান জবাব দিল না। প্রেরণার মনে হচ্ছিল সে মাথা ঘুরে পড়ে যাবে। লোকটা যখন তাকে কোলে তুলে নিল সে মনে মনে ভাবছিল সে এই দুনিয়াতেই নেই। পরপর দুহাতে খামচে ধরল লোকটার পাঞ্জাবি। মনে হচ্ছিল সে পড়ে যাবে লোকটার কোল থেকেও। বৃষ্টির বেগ বেড়েছে বাইরে, তোলপাড় চলছে প্রকৃতিতে। তবে দুজন ততটাই শান্ত। ওদের কোনো তাড়া নেই। দুজন জানে কি হতে চলেছে, যেটা হওয়া প্রয়োজন, তবে সেটা খুব সুন্দরভাবেই হোক। তাড়াহুড়োতে এই সুখময় সূচনার সংক্ষিপ্ত কেউ করবে না, ওরা বুঝদার। ঝুঁকলো ইহান, ভারী স্বরে উচ্চারণ করল, সবার বাসর রাত হয়, আমাদের না হয় বাসর দুপুর হোক। বালিশে মাথা ঠেকলো প্রেরণার। এতক্ষণে লজ্জা ভুলে সে বধূসুলভ আবেগী হয়েছে। ইহানের ব্যান্ডেজ করা হাতটা হাতে নিয়ে তাকিয়ে আছে শ্বাস বন্ধ করে। ইহান হাসলো নিশ্চুপ। পাঞ্জাবিটা খুললো একটানে এবং ওই শক্ত হাতের একটানে সাদা সুতির শাড়িটার আঁচল সরল। প্রেরণা চমকে উঠল যেন। ঘোর কেটে যেতেই দুহাতে আঁচল উঠিয়ে ঢেকে নিল উদরের স্ট্রেচ মার্কগুলো। তার মনটা অকারণে খুব অবুঝ হয়েছে। ওই কুৎসিত স্ট্রেচ মার্ক নিয়ে এভাবে অকাতরে প্রকাশিত হতে হীনমন্যতায় ভুগছে। সে জানে সে কিছু তথাকথিত খুঁত নিয়ে প্রবেশ করেছে এই সুদর্শন পুরুষের জীবনে। প্রেরণা তাই গুটিয়ে যাচ্ছে। ইহান চেয়ে চেয়ে দেখতে লাগলো প্রেরণার এই অহেতুক নড়বড়ে আচরণ। শক্ত হাতে সরিয়ে দিল উদর থেকে প্রেরণার হাতটা। দৃঢ় দৃষ্টি রাখলো রমণীর নত চোখে। দৃঢ় স্বরে বলে যেতে লাগলো, কিছু স্ট্রসমার, কিছু বলে রাখা, কিছু খুঁত। আপনি আপনার স্বামীকে দেখতেই পারেন যদি আপনি চান। হাসকি স্বরে আওড়ানো ওই কথাগুলো শুনতে পেয়ে প্রেরণা জমে গিয়ে বুঝিয়ে নিল চোখ। ইহান সেই চোখের পাতায় চুমু খায়। লজ্জায় আড়ষ্ট বধূর চোখের পাতায় আঙ্গুল চালিয়ে বলে যেতে থাকে, এই স্পর্শ এতেগুলো আমরা ভাগ করে নিতে পারি, তাই না? ইফ ইউ ওয়ান্ট। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা চোখ খুলে আকস্মিক দেখতে পায় এই লোকটা গভীর দৃষ্টিতে তাকেই তাড়িয়ে তাড়িয়ে দেখছে। প্রেরণার দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ভারী স্বরে আবারও বলল, তাই না? দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল প্রেরণার। কাপা হাতটা ধীরে ধীরে তুলে ছুলো ইহানের চোখের পাতা, ছুলো ওর বাহুর সেই গুলির দাগ। ধীরে ধীরে হাতটা নামলো ইহানের বুকে, ছুলো সেখানকার কুৎসিত গুলির দাগটাও। আর তারপর দুজনেই চায় তাই ভাগ করে নিল সবকিছু নির্দ্বিধায়। খুব মনোযোগী, খুব ধৈর্যে ওরা সেই ভর সকালে অস্তমিত হতে থাকলো ওদের কাণ্ডজ্ঞানহীনতায়। বন্ধ দরজার ওপাশে এক দম্পতি কাণ্ডজ্ঞানহীন হয়ে ভাগ করে নিতে থাকলো দুজন দুজনকে, কারণ তারা চায়। হসপিটালে খাবার নেওয়ার দায়িত্বটা চেপেছিল ইরফানের ঘাড়ে। ঝড় বৃষ্টি গায়ে মাখিয়ে বাড়িতে এলো। শানুর মা দরজা খুলে দিতেই তাড়াহুড়ো লাগে। ইরফান বলল, ভাবে মনে রাখো, সবকিছু গুছিয়ে দাও। বড় ভাবি তো দোতলায়, তার ঘরে। দাদান কই? সেও ঘরে। ও আচ্ছা, আমি ডেকে আনছি ভাবি মনিকে। তুমি বক্সগুলো ব্যাগে ভরো। কথাটা বলে ইরফান লাফিয়ে লাফিয়ে দোতলা উঠল। গলা ফাটিয়ে ডাকতে লাগলো, ভাবি মনি, ও ভাবি মনি, খাবার কি বেশি দেননি? পাপা বড় বাবারা আসবে না লাঞ্চে, তার ওখানে গিয়ে খেয়ে নেবে বলেছে। ও ভাবি মনি। ঘরের সামনে এসেই থামলো ইরফান। চুপ হয়ে গিয়ে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে হুট করে অদ্ভুত ভঙ্গিতে হেসে ফেলল সে। নামিয়ে নিল চোখ। ঘুরে দাঁড়িয়ে আবারও সিঁড়ির কাছে যেতে যেতে বলল, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। সবকটা জানালার পর্দা নামিয়ে দেওয়া ছিল। কামরা জুড়ে বৃষ্টিমুখর দুপুরের মেদাটে আলো খেলা করে। বাইরে ঝড় বৃষ্টি থামার নাম নেই। মাথার কাছে পিকপিক আওয়াজ তুলে বাজতে থাকা ফোনটাকে ইহান এক চাপে সাইলেন্ট করে দেয়। পরপর ঘাড় ঘুরিয়ে তাকায় ওপাশে ফিরে শুয়ে থাকা রমণীর দিকে। বদ্ধ ঘরের জানালার পর্দার ফাঁক গলিয়ে আসা মেদাটে আলোয় দৃষ্টিগোচর হয় রমণীর ফর্সা কাঁধের একাংশ। ইহান নতদৃষ্টে সামান্য হেসে বিছানা হাতড়ে তুলে দেয় শাড়ির আঁচল ওই কাঁধে। কোনো সারা শব্দটি করছে না প্রেরণা। ইহান ভাবলো ঘুমাচ্ছে। এবার ফোনটা নিয়ে কল করলো ইরফানকে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই বলল, কই তুমি? হসপিটালে যাচ্ছি, অন দ্য ওয়ে। আচ্ছা, শুদ্ধকে একটু রিসিভ করে ইনুর কাছে দিয়ে দিবে আধ ঘন্টা পর। ইরফান হাসে নিশ্চুপ জবাব দেয়, শুদ্ধ আমার হসপিটালে যাচ্ছে, ও কলটা নিয়ে নিয়েছে টিচারের কাছে বলে। ইহান খানিকটা অবাক, তবে আপত্তি জানিয়ে বলল, না না, ওর তো ওর মামার ওখানে যাওয়ার কথাই ছিল। ওর গোসল আছে, ওর খাওয়া দাওয়ার আছে। আর চিল, শুদ্ধে আবদার করেছে ওই সারা আন্টির বেবিদের 5 মিনিট দেখে চলে যাবে। কাল রাতে নাকি কেউ দেখেনি ভালো করে। ইহান আর কথা বাড়ালো না। ওপাশ থেকে ইরফান বলে ওঠে, শুদ্ধকে গোসল খাওয়ানোর সব করিয়ে দেওয়া হবে। তুমি আর ভাবি মনে ধীরে সুস্থ বিকেলে এসো। এই ভরদুপুরে হসপিটালে এসে ভিড় জমানোর প্রয়োজন নেই। ব্যগ্রভঙ্গিতে বলেই কলটা কাটলো ইরফান। ইহান ফোন রেখে আবারও যখন ওপাশে ফিরে শুয়ে থাকা প্রেরণাকে দেখলো, এবার থমকে গেল সে। দেখলো প্রেরণার গা কাঁপছে। চিন্তিত ভঙ্গিতে ইহান হাত বাড়িয়ে আলতো হাতে ঘুরিয়ে নিল প্রেরণাকে।
দ্বিতীয় দফায় ধাক্কা খেয়ে ইহান মিনিটখানেক চুপ থেকে উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি কাঁদছেন? প্রেরণা চোখ মুছে নেয়। ইহানের মুখভঙ্গি ধীরে ধীরে পাল্টে যায়, সমস্ত মুখ জুড়ে দ্বিধা খেলা করে বলে ওঠে, আমি কি সামলে উঠতে পারি না আপনার অনুভূতি? ছি, এইসব কি বলছেন? নাক টেনে অস্বীকার করে প্রেরণা। আপনার চোখের জল আমাকে দিতে ফেলে প্রেরণা। আমি সবসময় আপনাকে বুঝবো, আমার সেই সক্ষমতা নেই। আপনি একটু মুখ ফুটে কথা বলুন প্লিজ, এই চোখের পানি দিয়ে নয়। বলে ইহান প্রেরণার চোখ থেকে গড়িয়ে পড়া মুক্তোর দানার মতো অশ্রু ফোঁটা তর্জনীতে ছুলো। প্রেরণা ইহানের গম্ভীর মুখটার দিকে ভেজা চোখে চেয়ে থাকে কিছুক্ষণ, পরপর আবারও দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সামলেছেন চমৎকার ভাবে, খুব যত্নে সামলেছেন। তবে কষ্ট কোথায়? উদ্গ্রীব হয়ে জানতে চায় ইহান। ফুপিয়ে ওঠে প্রেরণা, এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলে, আমি দীর্ঘদিনের জন্য ছুটি নিলাম সবকিছু থেকে, আমার কাজ, আমার কর্মস্থল, সবকিছু থেকে। আপনি আমার বাইরের দুনিয়াটাও সামলে দেবেন প্লিজ, কিছুদিনের জন্য, এভাবে যত্নে। ওর কণ্ঠে বিষাদ ছিল, সমপরিমাণ ছিল প্রেরণার দীর্ঘ একাকী দিনের গীত। দীর্ঘ পথ খাখা রোদ্দুরে একা হেঁটে প্রেরণা আরেকটা বটগাছ পেয়ে ওর মুসাফির জীবনে ভয়াবহ স্মৃতিচারণ করে। কি ভীষণ দুঃসহ সেদিনগুলো ছিল। তার জীবনের একটি বটগাছ তার মাথা থেকে ছায়া সরিয়ে নিয়ে বিদায় নিয়েছে। তারপর একা প্রেরণা ধুধু মরুভূমিতে একা ছিল। দিন শেষে আরেকটা বটগাছ সে পেয়েছে, শীতল ছায়া পেয়েছে। প্রেরণার মন জুড়িয়েছে, শরীর জুড়িয়েছে। কাঁদতে কাঁদতে সেই বটগাছটার বুকে তার ছায়াতলে লুটায় প্রেরণা। ক্লান্ত অবসন্ন শরীরটা ছেড়ে দিয়ে ক্ষীণ আওয়াজে বলে যেতে থাকে, আমি একটু বিশ্রাম চাচ্ছি, আমার দায়িত্বগুলো আপনি কেড়ে নিয়ে আমাকে একটু অবলা হতে দিন না। ইহান জবাব খুঁজে পায় না। তার হাত আপনা আপনি চলে যায় প্রেরণার খোলা চুলের মাঝে, ধিমি আওয়াজে বলে, প্রেরণা আপনি তাকান। উদ্ভ্রান্তের মতন অস্থির ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ে প্রেরণা। না, আপনি প্লিজ শুনুন, আমার অনেক অনেক চাহিদা জানেন, সেসব প্লিজ পূরণ করুন। আমাকে একটু যত্ন করুন, আমার সাথে একটু আলাপ করুন। অনেক সময় ধরে আমি খেয়েছি কিনা একবারের জায়গায় দুবার জানতে চান। আমার জন্য শাড়ি আনুন, আমার জন্য চুড়ি আনুন, আমাকে বাইরে যেতে দিয়েন না, আমার আর ভালো লাগে না বাইরেটা। নেই প্রেরণাও নিজের মধ্যে। ইহান বুঝলো বাইরের প্রকৃতি তখন খুবই শান্ত, ততটাই শান্ত ইহানের স্বর। এক খুতওয়ালা ভঙ্গুর নারীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ইহান খুবই শান্ত স্বরে আউড়ে যেতে থাকলো, যত্ন করব, আলাপ করব অনেক সময় ধরে। খেয়েছেন কিনা 2বার জানতে চাইব। শাড়ি আনবো, চুড়ি আনবো, আপনাকে বাড়ি যেতে দেবো না। লোকটার কণ্ঠে কিছু একটা ছিল। প্রেরণার সমস্ত অস্থিরতা কর্পূরের মতন উবে গেল। শক্ত বুক থেকে মাথা তুলে প্রেরণা দেখলো লোকটাকে। ইহানের ঠোঁট জুড়ে লেপ্টে আছে চমৎকার একটা হাসি। উঠে বসলো প্রেরণা। শাড়িতে জড়িয়ে নিজেকে এতক্ষণে আবারও লজ্জায় নিমজ্জিত হয়। তিরতির করে কাঁপে মাথা ঝুঁকিয়ে। ইহান চোখ ফেরায়, একেবারে ওপাশ ফিরে শয় হাই তুলতে তুলতে বলে, আমি 8 ঘন্টা ঘুমাই, আমাকে ডেকে দেবেন। এই 8 ঘন্টায় আবার কাঁদবেন না যেন। এত ঘুম পাচ্ছে আমার, আমি শুনতে পাবো না, জানতে পারবো না। আপনার আরও কী কী চাহিদা আছে সেসব। খবরদার এই 8 ঘন্টা যেন কাঁদবেন না। দীর্ঘ 8 ঘন্টা পরে ইশিকে কেবিনে তার বেডে এনে রাখা হয়েছে। শোনা মাত্রই অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে সামিন। চলে এসেছে বাকি সবাই। সারা রাত নাতনিদের পেছনে খাটনি দিয়ে আলো, ঋতু আর পরি সোফাতে বসে ঝিমোচ্ছিল। ইরফান শুদ্ধকে নিয়ে এসেছে, প্রীতম, প্রণ আর ইনুকে নিয়ে এসেছে। সেহা এসেছে ক্লাস শেষ করে। আবারও দুটো নতুন প্রাণকে কোল বদল করে উল্টে পাল্টে দেখে সবাই। সেহা আশেপাশে তাকিয়ে ইরফানকে বলে, বড় দাদান আর ভাবিমণি এলো না? ইরফান হাই তুলতে তুলতে জবাব দিল, ভাবিমণি একটু অসুস্থ, বিকেলে আসবে। প্রেরণার অসুস্থতার কথা শুনলে উদ্বিগ্ন হলো সবাই। প্রণমী বলল, আপনি প্রথমে কেন বললেন না আপু কি রকম অসুস্থ? ইরফান ঠোঁট দাঁতে চেপে শক্ত হয়ে বসে আছে। প্রীতম এগিয়ে আসে। বল না আপুর কি হয়েছে? হাঁপ ছাড়ে ইরফান, আর হাসি চেপে রাখা যাচ্ছে না। ও তবে ওকে বাঁচিয়ে নেয় আলো। সবাইকে বলে, ওই যে কাল রাতে ঘুম হলো না, বড় বৌমার তো আবার এমনিতেই মাথা ব্যথার অসুখ আছে। ইরফান বাঁচলো। বড় মায়ের কথা লেজে হড়বড় করে বলে, হ্যাঁ হ্যাঁ, একটু মাথা ব্যথা ভাবিমণির, ঠিক হলে বিকেলে চলে আসবে। ইসি অস্থির পাপাকে দেখলো দু চোখ ভরে। মাথা ঘুরিয়ে দেখলো অদূরে দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মুইনকে। ইসি দুজনকেই দু চোখ ভরে দেখছে। বাবুরা দুজন এখন কোল বদল হয়ে ঘুমাচ্ছে তাদের দুই নানির কোলে। আলো একজনকে দোলাতে দোলাতে এসে দাঁড়ায় মুইনের পাশে। নিচু গলায় বলল, যাও তুমি ভেতরে যাও। মুইন যায় না ভেতরে। ম্লান হেসে শাশুড়িকে বলে, আমি আমার মেয়েদের আগে দেখেছি, বাবাও তার মেয়েকে আগে দেখুক। হাসে আলো স্মিত বলে, তোমাদের কাউকে আমি ঠিক বুঝি না। মেয়ের মুখোমুখি চেয়ার টেনে বসে সামিন। স্থির দৃষ্টিতে দেখতে থাকে ইসির ফুলে থাকা মুখমণ্ডল। নরম গলায় বলে, কিছু খাবে আম্মা?
পেটে কি ব্যথা হয়? পানির তেষ্টা পেল? ইসির চোখ ভরে ওঠে, দুপাশে মাথা নাড়ে। সামিন কপাল কুঁচকে আপন মনে বিড়বিড় করে বলে, রং চা আর বিস্কুট কোনো খাবার হলো? অন্তত একটু স্যুপ জাতীয় কিছু। দরজা থেকে আলোর কড়া জবাব। আজীবন পড়ে আছে, মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারবেন, এখন নয়। এতক্ষণে ইসি ক্লান্ত গলায় পাপাকে বলে, তুমি দেখেছো ওদের পাপা, নাকি আমার চিন্তায় দেখোইনি? সামিন মাথায় হাত বুলিয়ে দেয়, মেয়ের কপালে চুমু খেয়ে বলে, তুমি আরো দুজন ইসিকে জন্ম দিয়েছ আম্মা। হাসে ইসি। হঠাৎ খিলখিল করে হাসতে গিয়ে স্টিচে চাপ পড়ে। ব্যথা পেয়ে মৃত্যু আর্তনাদ করে ওঠে ইসি। ছুটে আসে মুইন, সামলে নেয় ওকে। মেয়ে জামাইকে একা ছেড়ে চুপচাপ কেবিন থেকে বেরোলো সামিন। দীর্ঘ 8 ঘন্টা পরে মুইনকে এতটা নিকটে পেয়ে ইসি আবেগী হয়। আমি ভেবেছি তুমি সবার আগে এসে দাঁড়াবে। হাসে মুইন। ইসির চুলের বিনুনিতে আঙ্গুল চালিয়ে ছাড়ে পরিতৃপ্তির শ্বাস। দু চোখ বন্ধ করে বলে, মেয়েদের পেয়ে তোমাকে ভুলে গিয়েছি। কালো রঙের একটা সুতি শাড়ি গায়ে জড়িয়েছে প্রেরণা। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিয়ে জানালার সবগুলো পর্দা তুলে দিয়ে মৃদু আওয়াজে ইহানকে ডেকে তোলে। ঘুম ঘুম চোখ খুলে তাকায় ইহান। দৃশ্যপট পরিষ্কার হতেই দেখে তার সামনে কালোতে জড়িয়ে দাঁড়িয়ে আছে এক স্নিগ্ধ ইন্দ্রাণী। ইহান তাকিয়ে আছে চুপচাপ। প্রেরণা তাড়াহুড়ো লাগিয়ে ব্যাগ খুঁজছিল নিজের, বলে যেতে থাকে, আমি আমার কার্ডটা নিলাম, বাবুদের জন্য গিফট কিনবো। আমরা বড় মামা মামি, আমাদের প্রথমে দেওয়া উচিত, তাই না? ইহান ওসব কিছুই শুনছে না। মাথার নিচে ডান হাত রেখে ঠোঁটে পরিপূর্ণ তার হাসি ঝুলিয়ে দেখে যেতে থাকে এক 28-এর আদুরে রমণীকে, যার আদুরে 2 হাতে জড়িয়ে যাচ্ছে ইহানের জীবন, ইহানের সংসার। ধীরে ধীরে দায়িত্বগুলো খুব যত্নে সামলাতে জানে এই মহিলা। প্রেরণা বক্সে তার চুড়ি খুঁজতে খুঁজতে বলে, আপনি কি আরো ঘুমাবেন? আমি কি একা যাবো? সেটা কেমন দেখায় না? তড়িৎ পেটানো শরীরটা বল খাটিয়ে উঠে বসে, ভাঙে আর মোড়া চোখের মনোযোগী দৃষ্টি ব্যস্ত প্রেরণাতে স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলে, না, আপনি একা কোথাও যাবেন না। আর ইহানের পিছু পিছু হসপিটালে পা রাখার সাথে সাথে প্রেরণা টের পেল সবার বিচলিত দৃষ্টি তার মুখে স্থির হয়ে আছে। ইহান প্রেরণার 2 হাত ভর্তি হয়ে আছে নতুন বাবুর জন্য উপহার ও খেলনায়। প্রেরণা হাসি মুখে এগিয়ে যেতেই শুদ্ধ ছুটে এলো। ওর হাতে প্রেরণা এক সেট ডল তুলে দিয়ে বলল, এটা তুমি দিও বোনদের। ঋতু এগিয়ে আসে তখন। কথাবার্তার মাঝেই উদ্বিগ্ন স্বরে বড় বৌমাকে বলে, এখন কি অবস্থা? প্রেরণা বুঝলো না, তাই জবাব দিল না। ঋতু চিন্তিত ভঙ্গিকে ইহানকে বলে, বড় বৌমা ঠিক আছে? ইহানের মুখটা থমথমে, গম্ভীর তবে নিচু স্বরে আওড়ায়, কেন? ইরফান বলল খুব মাথা ব্যথা। প্রেরণা ইহান একযোগে তাকায় ইরফানের দিকে। সোফায় বসেছিল প্রণমীর পাশে সে। দাদানার ভাবি মনির চোখে পড়ে যেতে দৃষ্টি নামিয়ে টেবিলে রাখা বাটি থেকে 1 পিস মালটা উঠিয়ে খায়। মুখভঙ্গি এমন যেন সে কিছুই বোঝে না, সদ্যজাত শিশু। ওদের ডাক নাম ইচ্ছে খুশি। ইচ্ছের ভালো নাম মুবাসিরা, খুশির ভালো নাম মৌনিয়া। বার্থ সার্টিফিকেটে গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছে তাদের বাবা। ইচ্ছে খুশিকে তাদের নানু বাড়িতে নিয়ে আসার আজ 9ম দিন। ভালোবাসায় মুড়িয়ে আছে অবুজ দুটো প্রাণ। ওদের ঘিরে এই বাড়িতে প্রতিটা দিন কত আনন্দ উৎসব হয় সে খবর কি ওরা রাখে? ওরা সারাক্ষণ ব্যস্ত থাকে খেতে, ঘুমাতে আর রাতভর জেগে মা সহ নানুর বাড়ির সবাইকে পালাক্রমে জাগিয়ে রাখতে। কখনো 3 নানি ইচ্ছে খুশিকে নিয়ে জাগে, কখনো প্রেরণা, কখনো মুইন অথবা সামিন। ইসির শরীরটা ভেঙেছে এই কয়দিনে, পেটের ক্ষত শুকায়নি, ঠিকঠাক খেতে পারে না, মুখ ফুলে আছে, তবুও মুখে পবিত্র একটা হাসি সবসময় ঝুলে থাকে মেয়েটার। ইচ্ছে খুশি যখন কেঁদে ওঠে ওর বুকটা মোচড় দিয়ে ওঠে, পেটে চিনচিনে ব্যথা নিয়ে 2 হাতে লুফে নেয় মেয়েদের দুধ খাওয়াবে তাই। ইচ্ছে খুশি যখন ঘুমায় নির্নিমেষ তাকিয়ে থাকে ইসি মেয়েদের দেখে, মুইন ফরাজি মেয়েদের। প্রথম দিন বোঝা না গেল মেয়ে দুটো অনেকটাই পেয়েছে মুইনের চেহারার আদল, ভ্রুর কাজটা অন্তত তাই বলে। সামিন আর মুইনের মধ্যে 2 দিন ধরে চলছে নীরব যুদ্ধ। এই বাড়িতে 7 দিন থেকেই মুইন হাঁপিয়ে উঠেছে। ও চায় মেয়েদের নিয়ে দ্রুত নিজেদের কটেজে ফিরতে। তবে এ বাড়ির লোকের তার স্ত্রী বাচ্চাদের প্রতি অত্যাধিক স্নেহ দেখে জোর খাটিয়ে মুইন বলতেই পারে না। শ্বশুরের সামনে গিয়ে বারবার শুধু ইনিয়ে বিনিয়ে বোঝাতে চায় তাদের যাওয়া উচিত। মুইন ইসের জন্য 2 জন আয়া রেখেছে, একজন ইসি দেখাশোনা করবে, একজন করবে ইচ্ছে খুশির। তবুও মুইন নিজের বাড়িতে থাকবে। দিন শেষে নিজের বাড়িতে ফিরে উম্মাদের মতো আদর করবে মেয়েদের আর মেয়েদের মাকে। সামিন একবার শক্ত গলায় বলেছে, কটা দিন ধৈর্য রাখো, তোমায় ঘর জামাই বানানোর পরিকল্পনা আমাদের নেই, ভয় পেও না। মুইন বলেনি আর কিছু, লজ্জিত ভঙ্গিতে হেসেছে। দোতলার লিভিং রুমে আড্ডারত বাড়ির প্রত্যেকে। এক পাশে বাড়ির বড়রা সবাই, আরেক পাশে ইসি, মুইন, ইরফান, প্রণমী, শুদ্ধ এবং তাদের মধ্যমণি ইচ্ছে খুশি। ওদের মধ্যে প্ল্যান চলছিল একটা রিইউনিয়নে। নিজেরা পরিকল্পনা করে সেহা, উজ্জ্বল আর ইনু প্রীতমকে কল করবে। রাত তখন 9:30।
মুইন ডিউটি থেকে ফিরে খেয়ে দিয়ে মেয়েদের নিয়ে বসেছে আদর করতে। শুদ্ধ ইচ্ছে খুশি বলতে পাগল। এ বাড়িতে মিঠি, ইকড়ি মিকড়ি আর ইচ্ছে খুশি শুদ্ধর কাছে ভীষণ আদরের। ও খুব যত্ন নেয় প্রত্যেককে। দিনে বেশ কয়েকবার ইশারা আন্টির ঘরে ছুটে যায় ইচ্ছে খুশির কান্না পেলে। ইশারা ফুপিকে ভীষণ তাড়া লাগিয়ে বলে, ওদের কোলে নাও না ফুপি, তুমি পারবে না? আমি নেই তবে, কিন্তু আমি একজনকে নেব। দু হাতের দুই তর্জনী দুই বোনের আঙ্গুলের ভাঁজে রেখে শুদ্ধ খেলছিল। মুইন দীর্ঘ সময় ছেলেটাকে লক্ষ্য করে হঠাৎ দুষ্টুমির ছলে বলে উঠল, বোনরা তো কিছুদিন পরে চলে যাবে ওদের বাড়িতে, তখন শুদ্ধ কি করবে? শুদ্ধ শুনেছে এই কথাটা বেশ কিছুদিন ধরে। তার বেশ মন খারাপ হয়। প্রতিবারের ন্যায় বলে, দুজনকেই নিয়ে যাবে ফুপা, রেখে যাও। ইসি মুইন হেসে উঠে হাসে প্রণমীয়। ইরফান ছেলেটার ঘাড় চেপে ধরে নিজের কোলে তুলে নিয়ে গাল টেনে বলে, ইস, শখ কত! ওরা কেন তোর জন্য তাদের বাচ্চা রেখে যাবে? তাদের কষ্ট হবে না? যা, তোর মাকে গিয়ে বল। ইরফানকে কখনো খালু কখনো চাচ্চু ডাকছে শুদ্ধ ইদানিং। এবার ডাকলো চাচ্চু। অবাকে সুরে আওড়ালো, মামাকে কি বলবো চাচু? মামাকে বলবি এমন দুটো বোন এনে দিতে। মামা কিভাবে আনবে? তাই তো জানি না, তুই বলো তো দেখ। মুখে হাত চেপে বসে আছে ইসি। মুইন মিটিমিটি হাসছে। প্রণমী তাজ্জব হয়ে ইরফানের হাত খামচে ধরে বলে, এসব কি শেখাচ্ছেন? হাই তোলার ভান করে ইরফান জবাব দিল, খুব ভালো একটা বিষয় শেখাচ্ছে। এভাবে অন্যের জিনিস চাইতে নেই বেটা। কিছু পছন্দ হলে মাম্মার কাছে গিয়ে বলবে, মাম্মা এনে দেবে। অন্যের কাছ থেকে চেয়ে নেবে কেন? যাও, গিয়ে বলে এসো। শুদ্ধ দ্বিধান্বিত ছিল মিনিট দুয়েক। পরপর কি মনে করে ছেলেটা ছুট লাগায় ঘরে। চাচুর কথাটা মাথায় ঢুকে গিয়েছে খুব ভালো করে। প্রেরণা ইহানের পাঞ্জাবি ইস্ত্রি করছিল। ইহান পাশেই বসে কিছু কাগজ দেখছে। এর মাঝে শুদ্ধ ছুটে এসে মাকে ধরে শক্ত করে হাসে। প্রেরণা কাজ ফেলে ছেলের মাথায় হাত রেখে বলে, কি হয়েছে আমার ছেলেটার? মামা আমাকে বোন এনে দেবে খুশির মতো? ইহান তখনও খেয়াল করে ওঠেনি। অভ্যাস হয়ে গিয়েছে শুদ্ধর প্রতিটি আবদারে হ্যাঁ বলা। সেই অভ্যাস থেকে তৎক্ষণাৎ মাথা নেড়ে আনমনে ইহান বলল, হ্যাঁ দেবো কালেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা। হঠাৎ থামলো ইহানও। হুঁশ ফিরতেই শুদ্ধর দিকে চেয়ে রইল অবাক চোখে। শুদ্ধ খুশি হতে পারে না ঠিক। কাল বোন এনে দেবে এই কথাটা কেন জানি তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ততক্ষণে প্রেরণা ঘুরে ছেলের দু কাঁধ ধরল। সন্দেহে দৃষ্টি মেলে গম্ভীর কণ্ঠে বলল, এইসব কথা তোমাকে কে বলতে বলেছে বাবা? শুদ্ধ জবাব দেয় না। ইহান দেখলো প্রেরণা অহেতুক রাগ দেখাচ্ছে। উঠে এসে কোলে তুলল শুদ্ধকে। চুমু খেয়ে বলল, শুদ্ধ যখন আরেকটু বড় হবে, বেশি না, এই আর 10 সেন্টিমিটার বড় হবে, তখন শুদ্ধর জন্য বোন আনা হবে। সে বোন শুদ্ধর কাঁধে চেপে বসবে, ওকে? শুদ্ধ মাথা নাড়ায়। প্রেরণা তখন আবারও বলে, কে পাঠিয়েছে তোমায় এই ঘরে? চাচু। হাফ ছাড়ে প্রেরণা। মুখটা কঠিন হয়। জানতো সেই কাজটি কার হতে পারে। ইহান হালকা হাসলেও প্রেরণা ক্ষান্ত হয় না। বিড়বিড় করে বলে, আজ ওর একদিন কি আমার একদিন। বলেই প্রেরণা গটগট করে ঘর থেকে বেরোয়। দূর থেকে ভাবিমণির অগ্নিমূর্তি নজরে পড়তে মুইনের সাথে হাসি থামে উঠে দাঁড়ায় ইরফান। প্রেরণা পায়ের গতি বাড়ায়। ইরফান ঢোক গেলে প্রেরণা যখন আরো 2 কদম এগুলো তখন ইরফান ছুট লাগায় নিজের ঘরে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। লিভিং রুমে সবাই আড্ডা থামিয়ে ওদের ভাবি দেবরের খুনসুটিতে মত্ত হয়। দরজায় চাপড় মেরে প্রেরণা চেঁচায়, ইরফান বের হও, তোমার সাথে কথা আছে আমার। ওপাশে বসে ইরফান হঠাৎ হাসি থামিয়ে বলে, ভাবিমণি ছেলেকে ঠিকঠাকভাবে ম্যানার শেখাতে পারেনি। অন্যের জিনিস দেখলে যে বসে। বাচ্চাদের আবদার আপনার পূরণ করবেন, ঠিক আছে? মন ছোট করবেন না, ওর বেশি লোভ বাড়াবেন না, নয়তো সবার কাছে গিয়ে বলে বেড়াবে আমাকে এই বাবুটা দেবেন। ওর চালায় তো আমরা বাচ্চা নিতে ভয় পাচ্ছি, কিনা আমাদের বাচ্চা নিয়ে টানাটানি শুরু করে দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।